এখানে কয়েকটি জীবন। বইটির লেখক হচ্ছেন সালাউদ্দিন মাহমুদ। এই বইটির মধ্যে রয়েছে কয়েকটি ছোট গল্প। এই গল্পগুলোর মধ্যে বেশ কিছু গল্প আমার খুবই ভালো লেগেছে। আজকে সেখান থেকেই একটি গল্প শোনাবো আপনাদের। গল্পটির নাম হচ্ছে কুকুর। স্বামীহীন আবেদার একমাত্র সন্তান স্বাধীন। স্বামীহীন বলার মানে হলো আবেদার স্বামী জবেদ আলী বেঁচে নেই। এই সন্তান জন্মের 1 বছর পর ডাকাতের কবলে পড়ে মারা যায় জবেদ আলী। কাকতালীয় হলেও সত্য, জবেদ আলীও বাবা মায়ের একমাত্র সন্তান ছিল। বাবা মা বেঁচে নেই। জবেদ আলীর বাবা নিরুদ্দেশ হয়েছিল। কেন হয়েছিল তা আজও কেউ জানতে পারেনি। স্বামীর অভাবে, রোগে, শোকে জবেদ আলীর মায়েরও অকাল মৃত্যু হয়। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনরা নিঃসঙ্গ জবেদ আলীকে 20 বছর বয়সে বিয়ে করিয়ে দেয়। আবেদা দেখতে সুন্দরী, গুণবতীও বলা যায়। সিনেমা নাটকের নায়িকাদের মতো দেখতে। সিনেমা নাটকে গরিবের বউরা অনেক সুন্দরী হয়, মানে একদম নায়িকা। জবেদ আলীর বেলায়ও তার ব্যতিক্রম ঘটেনি। তবে সুন্দরী বউয়ের রূপ ধুয়ে ধুয়ে পানি পান করলে তো আর হবে না, সংসারটাও ঠিকঠাকভাবে করতে হবে। এলাকার মুরব্বীরা সেটাই বলে। তাই তো সংসারের বোঝা মাথায় ওঠার পর বাপের জমিজমা বিক্রি করে ও ধার দেনা করে ব্যবসা শুরু করে। বাজারে চালের আড়ত নেয় জবেদ আলী। ব্যবসার কাজ শেষ করে প্রায় অনেক রাত হয়ে যায় বাড়ি ফিরতে। বাড়ি থেকে বাজারের দূরত্ব 3 কিলোমিটার, তাও আবার পায়ে হাঁটা পথ। দিনের বেচা বিক্রি শেষ করে রাতের চালান গুদামে রেখে কুলিদের বিদায় দিয়ে বাড়ি ফিরতে ফিরতে রাত 1টা-1:30 বাজে। আড়িয়াল খাঁ নদের পাড় দিয়ে হেঁটে বাড়ি আসতে হয়। নদে জেলে নৌকা থাকে, ছোট বড় জাহাজ, কার্গো ভেড়ানো থাকে পাড়ে। 3 ব্যাটারির লাইট নিয়ে গুটি গুটি পায়ে হাঁটে জবেদ আলী। ঘটনাটা সেই নদের পাড়েই ঘটে। চালের দোকানের মহাজন পেয়ে ডাকাত দল পাকড়াও করে তাকে। মুখ বাঁধা একজন বলে, কি আছে বাইর কর। জবেদ আলী বলে, মোর কাছে কিছু নাই ভাই। হালা, মিথ্যা কথা কস, চালের ব্যবসা করস, তোর ধারে কিছু নাই, বলে লম্বা মতো একজন। কাউকেই চিনতে পারে না জবেদ আলী। সবার মুখ গামছা দিয়ে বাঁধা। তবে জবেদ আলীকে যেন চেনে, এটা স্পষ্ট বুঝতে পারে। তা না হলে চাউলের ব্যবসা করে জবেদ আলী, এটা জানলো কিভাবে? সত্যি কইতেছি ভাই, মিনতি করে বলে জবেদ আলী। তার কথা বিশ্বাস করে না। 2-3 জন ডাকাত এসে জবেদ আলীর সারা শরীর হাতড়ায়। কোমরে পুঁটলির মতো কিছু লক্ষ্য করে তারা। জবেদ আলী কোমরে শক্ত করে হাত দেয়। মনে পড়ে কোমরে বউয়ের জন্য বানানো কানের 2টি দুল আছে। বউ একসময় বায়না ধরেছিল, বিয়ের পর তো তেমন কিছু দেওয়াও হয়নি। আবেদাকে চমকে দিতেই চুপিসারে কাজটি করেছে জবেদ আলী। আজই স্বর্ণকার তার দোকানে এসে দিয়ে গেছে। প্রিয় জিনিস, প্রিয়জনের শখ রক্ষা করতে গিয়ে ডাকাতের সঙ্গে ধস্তাধস্তি হয় জবেদ আলীর। এক সময় কেউ একজন তার তলপেটে ছুরি চালিয়ে দেয়। নেতিয়ে পড়ে জবেদ আলী। পরদিন সকালে 5 কিলোমিটার দূরে নদের পাড়ে একটি ভেঙে পড়া গাছের সঙ্গে আটকে থাকা জবেদ আলীকে খুঁজে পায় স্বজনরা। তবে কারা কেন মেরেছিল কেউ জানে না। তখন থেকেই ধারণা করে উপরের ঘটনাটি রটানো হয়েছে। সেই থেকে সবাই জানে জবেদ আলী ডাকাতের হাতে মারা গেছে। তাছাড়া পুলিশও কোনো কারণ খুঁজে পায়নি। মামলা চালানোর সাহস বা ক্ষমতাও আবেদার ছিল না।
দোকানও বিক্রি করে দিতে হয়েছিল অর্ধেক দামে। কিছু জমানো টাকাই একজোট ধরে টেনে টুনে সংসারটা চালিয়ে যাচ্ছে। জবেদ আলী নেই। ছোট একটা সন্তান নিয়ে নিদারুণ শঙ্কায় দিন কাটতে থাকে আবেদার। মাটির মেঝে টিনের ঘরে থাকে দুটি মানুষ। জবেদ আলী মারা যাওয়ার বছর দেড়েক আগে ঘরটি করেছিল। সেই ঘরে মাঝে মাঝে চোর চোরটারা উঁকি মারে। আবেদা সব বোঝে। পুকুর ঘাটে কে শীষ দেয়, ইঙ্গিতে কে কি বলতে চায়, গ্রামের মেম্বার, মাতুব্বর, সুদি মহাজন, লম্পট মাস্টার সবাই কেমন লালায়িত হয়ে থাকে। কথা বলার সুযোগ খোঁজে, গায়ে পড়ে উপকার করার চেষ্টা করে, স্বপ্ন দেখায়, আশা জাগায়, যাতনা বাড়ায়, কামনা জাগায়। আবেদা এসবে কান দেয় না। বাপের বাড়ি ফিরে যাওয়ার চিন্তাও করে না। এই সংসারের প্রতি কেমন যেন মায়া ধরে গেছে। কেমন একটা টান অনুভব করে। নিজে নিজে ভাবে এটাই হয়তো জীবনের নিয়ম। জীবনের যোগফল সবসময় এক হয় না। কখনো যোগ, কখনো বিয়োগ, এসব মেনেই এগিয়ে যেতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। নিজেই যেন এমন জীবন বরণ করে নিয়েছে। তাই তো সন্তানকে বুকের মধ্যে শক্ত করে আগলে রেখে শুয়ে থাকে আবেদা। এক একটি রাত যেন এক একটি নরক মনে হয়। এই নরকের কবল থেকে বের হওয়ার রাস্তাও খুঁজে পায় না। আবার মনে হয় খুঁজতেও চায় না। চাইলে তো দেখে শুনে কাউকে বিয়ে করে সুখী হতে পারত আবেদা। শুধু সন্তানের কথা চিন্তা করে স্বামীর ভালোবাসার প্রতিদান দিতে অনেক বিয়ের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে সে। যাপিত জীবন কি কঠিন করে ফেলেছে। শেয়াল কুকুরের থাবা সত্ত্বেও মনোবল শক্ত রেখেছে। শক্ত হাতে ধরে রেখেছে সংসারের হাল। স্বাধীনের বয়স এখন 12 কি 13। ভালো মন্দ বোঝে সে। মায়ের অসহায়ত্বের কথা চিন্তা করে মনে মনে। রাতে টিনের চালে ঢিলের আওয়াজ শোনে। টিনের বেড়ায় টোকা পড়ে। তাই একটি কুকুর পোষার ইচ্ছা বহুদিনের। মায়ের মনোভীতি স্বাধীনকে ভাবায়, কষ্ট দেয়। সন্তান হিসেবে মায়ের জন্য অসীম উদ্বেগ জন্মায়। স্বাধীন ভাবে, জন্তু কুকুরটা যদি গ্রামের মানুষ কুকুরগুলো তাড়াতে পারে তবে মন্দ কি? বাড়িতে একটা কুকুর থাকলে যে কারো আগমন টের পাওয়া যায়। কুকুরই তাকে তাড়িয়ে নিয়ে যাবে। সে ভাবনার ফলে হন্যে হয়ে কুকুরের বাচ্চা খোঁজে স্বাধীন। গ্রাম জুড়ে অনেক কুকুর। এর কোনোটা পোষা, কোনোটা আবার বেওয়ারিশ। পোষা কুকুরগুলো মোটামুটি ভদ্র ও প্রভুভক্ত। বেওয়ারিশ কুকুরগুলো একটু হিংস্র। এরা এক জায়গায় বেশিক্ষণ থাকে না, গ্রাম থেকে গ্রামে খুঁজে বেড়ায়। তাই পোষা কুকুর কেউ দিতে চায় না। অনেকবার কিনতে চেয়েছে স্বাধীন, কেউ বিক্রিও করবে না। চুরি করে আনতেও মন সায় দেয় না। স্বাধীন জানে কুকুর তো একসঙ্গে অনেক বাচ্চা প্রসব করে। বড় হয়ে সেই বাচ্চাগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় এক গ্রাম থেকে অন্য গ্রামে। কুকুরের কোনো সীমানা থাকতে নেই। কুকুরের যেন স্থায়ী নিবাস থাকতে নেই। যখন যেখানে যায় সেখানেই থিত হয়ে বসে। হাটে বাজারে কুকুরের অভাব নেই। বাজারের কুকুরগুলো স্বভাব একটু ভিন্ন। বাজারের কুকুর দেখলে স্বাধীন ভয় পায়। কেমন বাড়ন্ত, হিংস্র আর দেমাগী। গ্রামের পোষা কুকুরগুলো যেন ভিন্ন জাতের। কেমন কোমল, সরল, প্রভুভক্ত। মালিকের জন্য প্রাণও দিতে পারে। অনেক চেষ্টা করেও পোষা কুকুর না পেয়ে একদিন রাস্তার পাশে খালের কিনারে পড়ে থাকা আহত কুকুরের বাচ্চাটাকে কোলে তুলে বাড়ি নিয়ে আসে স্বাধীন।
একবার পোষা কুকুরের বাচ্চাটা আনতে গিয়ে মা কুকুরের তাড়া খেয়েছিল। সেবার মোল্লা বাড়িতে মেয়েদি কুকুরটা 6টি বাচ্চা দিয়েছিল। স্বাধীন একটি বাচ্চাকে কোলে তুলে নিতে যাবে, এমন সময় কোথা থেকে ছুটে আসতে থাকে মা কুকুরটা। কোলের বাচ্চা ফেলে দৌড়ে জাম গাছে উঠে বসেছিল অনেকক্ষণ। সে কথা মনে পড়লেও শরীর শিউরে ওঠে। তাই এদিক ওদিক তাকিয়ে দেখে নিয়েছে। আজ অবশ্য সেই সম্ভাবনা ছিল না। আশেপাশে মা কুকুর নেই। ভেজা চপচপে অসহায় বাচ্চাটাকে বাড়ি এনে চুলার পাশে রেখে শুকায়। ভাতের মার খেতে দেয়, মাথায় হাত বুলিয়ে আদর করে। কুকুর ছানাটি আদর পেয়ে কুই কুই করে ডাকে। সন্ধ্যা নাগাদ জীবনের ছন্দ খুঁজে পায় কুকুর ছানাটি। রাত হলে পরম যত্নে রান্নাঘরে মাটিতে চটের বস্তা বিছিয়ে বাঁশের খাঁচা দিয়ে ঢেকে বড় পিঁড়াটা দিয়ে রাখে। এরপর পাটখড়ির দরজাটা টেনে রশি দিয়ে বাঁশের খুঁটির সঙ্গে আটকে দেয়। রাতে একসঙ্গে এক বিছানায় ঘুমাতে চায় মা ছেলে। একা ঘুমাতে ভয় পায় আবেদা। স্বাধীনও মাকে ছাড়া ঘুমাতে পারে না। ঘুমাতে গিয়ে আবেদা জানতে চায় স্বাধীনের কাছে, কুত্তার বাচ্চাটা কই তো নানছস বাজান? স্বাধীন বলে, রাস্তার পাশে খালে কিনারে পাইছি, কেডা জানি খালে হালাই দিছিল। শুনে আবেদা আফসোস করে বলে, ভালা করছস। আহারে, কুত্তা হইলেও তো ওইটার জান আছে। স্বাধীন বলে, হ মা, আমরা কুত্তার বাচ্চা খুঁজা বেড়াই আর মাইসে কুত্তার বাচ্চা খালে হালাইয়া দেয়। একটু থামে স্বাধীন, তারপর আবার বলে, এইটা বড় হইলে তোমার আর ডর থাকবো না মা, পুরা বাড়ি পাহারা দিয়া রাখবো। ঠিক কইছি না মা? ছেলের কথা শুনে কপালে চুমু খায় মা। আবেদা বুঝতে পারে স্বাধীন কতটা উদ্বিগ্ন থাকে তার জন্য। স্বাধীনের চুলে বিলি কাটতে থাকে আবেদা। স্বাধীন ঘুমিয়ে পড়ে। মা আবেদা ছেলের ভালোবাসায় বেঁচে থাকার সার্থকতা খুঁজে পায়। ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে অজু করে নামাজ পড়ে আবেদা। নামাজ শেষে কোরআন শরীফ পড়ে। একপারা সিপারা পড়া হলে বাইরে যায়, উঠান ঝাড়ু দেয়, ঘরের চারপাশ পরিষ্কার করে রান্না করতে যায়। রান্নাঘরের দরজা কিছুটা খোলা দেখেই বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে তার। দ্রুত ধাক্কা দিয়ে ঢুকে যায়। খাঁচার দিকে তাকায়। খাঁচাটি উল্টো হয়ে পড়ে আছে। বড় পিঁড়িটা একটু দূরে পড়ে আছে। কুকুরের বাচ্চাটার খোঁজ নেই। আতু ছো আয় আয় বলে ডাকে কয়েকবার। রান্নাঘরের ভেতরে এদিক ওদিক ভালো করে খোঁজে আবেদা। মায়ের ডাক শুনে ছুটে আসে স্বাধীন। সেও রান্নাঘরের কোনায় কানায় খোঁজে। স্বাধীন বুঝতে পারে না কি হতে পারে। আহত স্বরে স্বাধীন জানতে চায়, মা কুত্তাটা গেল কই তাইলে? কি হইতে পারে মা? খাঁচার তোন বাইরাইয়া গেছে? আবেদা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কই আর যাইব, খাঁচার তো নিজে নিজে বাইর হয় নাই। ওই কুত্তা গোজালায় এই কুত্তারে কেমনে থাকবো বাপ? এই গ্রামে কি কুত্তার অভাব আছে?